আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাছে এখন এক আতঙ্কের নাম পাকিস্তানি তালেবান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপির আস্তানা চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পাওয়ার পর থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে গিয়ে শুধু বিমানেই নয়, সেনা, নৌ এবং সবশেষ পুলিশ বাহিনীতেও টিটিপির সাথে জড়িত আছে এমন সন্দেহভাজন সদস্যের খোঁজ পেয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলোর গোয়েন্দারা। আর তাতে বাহিনীগুলোতে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাহিনীগুলোতে টিটিপির সাথে সংশ্লিষ্ট আছেন এমন 40 থেকে 50 জন সন্দেহভাজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্ত চলছে। তবে বাহিনীগুলোতে অভিযান চালালেও তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির জন্য যেসব বেসামরিক নাগরিক বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করত তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, আর তাতে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা। সে কারণে দেশের 8টি বিমানবন্দর সহ প্রায় সবগুলো কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনার নিরাপত্তা জোরদারে উচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার একাধিক সূত্র নিশ্চিত করেছে 4 ক্যাটাগরির কেপিআই স্থাপনার মধ্যে প্রথম 2 ধরনের স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জারি করার নির্দেশ এসেছে। প্রশ্ন হলো, এমন সতর্কতা জারি আর জঙ্গি হামলা কিংবা জঙ্গিদের তৎপরতা হঠাৎ করে দেখা যাচ্ছে কেন? বিএনপি সরকার ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে কি এমন হলো যে জঙ্গিদের তৎপরতা বেড়েছে বলা হচ্ছে? পুলিশ ও একাধিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন দেশের প্রায় সবগুলো বাহিনীতে জঙ্গিদের এমন তৎপরতা হঠাৎ করে বাড়েনি, বরং বিগত অন্তর্বর্তী সরকারকে গত বছরের জুলাই মাসে একটি বিদেশি দেশের রাষ্ট্রদূত বিশেষভাবে সতর্ক করার পরও ইউনূস সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এখন প্রশ্ন উঠেছে, ইউনূসের উপদেষ্টা পরিষদের যেসব প্রভাবশালী সদস্য এই জঙ্গিদের মদত দিত তাদেরকে কি আইনের আওতায় আনা হবে, নাকি তারা রাঘব বল বলে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি হলো একটি দেওবন্দি জিহাদি জঙ্গি গোষ্ঠী। তারা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত। এটি মূলত আফগান পাকিস্তান সীমান্তের 2 পাশেই সক্রিয়। 2007 সালের ডিসেম্বরে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতি এলাকার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে একত্র করে টিটিপি গঠিত হয়। আল কায়দা জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এর জন্ম। মার্কিন ড্রোন হামলায় বেশ কয়েকজন বড় নেতার মৃত্যুর পর গোষ্ঠীটি একসময় দুর্বল হয়ে যায়। তবে বর্তমান নেতা নূর ওয়ালি মেহসুদের নেতৃত্বে 2020 সাল থেকে তারা আবার ঐক্যবদ্ধ হতে শুরু করে। এর ফলে জামাতুল আহরার মতো দলগুলো পুনরায় টিটিপিতে যোগ দেয়, যা তাদের শক্তি ও হামলার সক্ষমতা বাড়িয়ে তোলে। 2021 সালের আগস্টে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর টিটিপি আরও শক্তিশালী হয়। পরে তালেবান সরকার পাকিস্তান ও টিটিপির মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করে। এর মাধ্যমে একটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয় এবং টিটিপির বন্দীরা পাকিস্তান থেকে মুক্তি পান। তবে 2021 সালের ডিসেম্বরে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর টিটিপি আফগানিস্তান থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর হামলা বাড়িয়ে দেয়। টিটিপির হয়ে যুদ্ধ করতে বাংলাদেশিরা আফগানিস্তান ও পাকিস্তানে যায় এমন তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। 2025 সালের 27 এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় টিটিপির 54 জন সদস্যের সঙ্গে আহমেদ জুবাইর নামের এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত হয়। 2025 সালে অন্তত 4 জন বাংলাদেশি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত বছর জুলাই মাসে বাংলাদেশে অন্তত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ছিলেন শামীম মাহফুজ, যিনি জঙ্গি তৎপরতার অভিযোগে আওয়ামী লীগ আমলে 3 বার গ্রেপ্তার হয়েছিলেন। শামীম মাহফুজের নেতৃত্বে টিটিপির জন্য সংগ্রহ করা এসব সদস্য ইউনূস সরকারের আমলে বাংলাদেশের ঢাকার মার্কিন দূতাবাসে হামলার হুমকিও দিয়েছিল। তখন মার্কিন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন ছিলেন ছুটিতে। সেখানে তখনকার ভারপ্রাপ্ত দূত মেগান বোল্টেন গত বছরের 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠক করে এদের গ্রেপ্তার করতে বলেন।
মজার ব্যাপার হলো, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে মালয়েশিয়া থেকে 3 বাংলাদেশিকে ফেরত পাঠানোর পরও গত বছরের 6 জুলাই জাহাঙ্গীর আলম চৌধুরী বীর দর্পে বলেছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। কিন্তু ঠিক তার 4 দিনের মধ্যে মেরিন বোল্ডিনের সাথে বৈঠকের পর সুর উল্টে গিয়েছিল ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার। ওই দিন জঙ্গি থাকার কথা স্বীকার করে নিয়ে ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্টগার্ডও মোতায়েন করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার বিরোধিতা সত্ত্বেও 15 জুলাই শামীম মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরও বাংলাদেশে টিটিপির তৎপরতা থেমে থাকেনি, যে কারণে ছুটি থেকে ফিরে ট্রেসিয়ান জ্যাকবসন 28 জুলাই মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বিষয়টি নিয়ে উদ্বেগ জানান। ওই বৈঠকে ট্রেসিয়ান জ্যাকবসন 2025 সালের 22 এপ্রিল আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগ আছে এমন কয়েকজনের বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন। পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জঙ্গি তৎপরতা বাড়ার ব্যাপারে ইউনূস সরকারের শীর্ষ মহলকে বারবার সতর্ক করলেও অন্তর্বর্তী সরকার তখন ছিল চুপ। উল্টো যেসব পুলিশ কর্মকর্তা তদন্ত করতে চাইতো তাদেরকে রিমোট এলাকায় ট্রান্সফার করা হতো। এরই ফাঁকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে ছড়িয়ে পড়ে টিটিপির সদস্য সংগ্রহ কার্যক্রম। এরই মধ্যে চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পায় বাহিনীর গোয়েন্দারা। চট্টগ্রামের বিএফ জহুরুল হক ঘাঁটিতে কর্মরত ওই ওয়ারেন্ট অফিসার কর্মস্থলে অনুপস্থিত থাকার পর থেকে তদন্ত শুরু হয়। তিনি প্রায় 2 মাস ধরে বিনা ছুটিতে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে টিটিপির একটি আস্তানা থেকে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুরু করলে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এ ধরনের ঘটনায় গত 1 সপ্তাহে বিমান বাহিনীর 20 জনের বেশি সদস্যকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে ওই ওয়ারেন্ট অফিসার ছাড়াও আছেন 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনা এবং 1 জন ইমাম। বিএএফ ঘাঁটির এই মসজিদের ইমামকে এই চক্রের মূল নিয়োগকারী হিসেবে সন্দেহে আটক করা হয়েছে। এই ঘটনার পর বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। বাহিনীর ভেতরে গত কয়েক মাস ধরে কোনো নিয়োগ নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। এছাড়া কোনো স্পর্শকাতর তথ্য পাচার হয়েছে কিনা এবং বাংলাদেশ থেকে নিয়োগকৃত ব্যক্তিদের বিদেশে জঙ্গি কার্যকলাপে পাঠানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর এক চাকরিচ্যুত সদস্যকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নৌবাহিনীতেও কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধেও একই অভিযোগ পেয়েছে। ওই কনস্টেবলকে বাহিনীর পক্ষ থেকে আইসোলেটেড করে রাখা হয়েছে। অভিযুক্তের সেলফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আরো কোনো পুলিশ সদস্য বা অন্য কেউ এই সশস্ত্র চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িয়েছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। জানা গেছে, বিশেষ করে দীর্ঘদিন যেসব কর্মকর্তার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। অভিযুক্ত কনস্টেবল সবশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আহমেদ মহিদের দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। অভিযুক্ত শাকিল সে সময় দায়িত্ব পালনের অংশ হিসেবে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন। এর মধ্যে বিমান বাহিনীর তদন্তে উঠে আসে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন এমন অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড ও পর্তুগালে পালিয়ে গেছেন। এটি তদন্ত প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে এবং ঘটনার একটি আন্তর্জাতিক যোগসূত্র তৈরি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, কক্সবাজার উখিয়া এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের চেষ্টার ইঙ্গিত পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো ঝুঁকির বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। অবস্থা বেগতিক হয়ে যাওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলে সরকারকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন নড়ে চড়ে বসেছে। পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামির কাছ থেকে পাওয়া তথ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে সম্ভাব্য হামলাকারী হিসেবে 2 সেনা সদস্যের কথা তুলে ধরা হয়।
তবে দ্য ডিসেন্টার এক খবরে বলা হয়েছে এদের মধ্যে রাহেদ হোসেন মাহেদ সেনা সদস্য হলো, রাকিব সেনা সদস্য নন। পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে জঙ্গি হামলার আশঙ্কা প্রথম দিকে সিরিয়াসলি নেওয়া হয়নি, কিন্তু পরবর্তী তদন্তে প্রায় সবগুলো বাহিনীতে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টদের তথ্য উঠে আসলে নড়েচড়ে বসে সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিশেষ সতর্ক বার্তা পাঠাতে বাধ্য হয়। কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনাগুলো নিরাপত্তা বাড়ানোর বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, বাংলাদেশের নিরাপত্তার গুরুত্ব অনুযায়ী 1A, 1B, 2 এবং 3 এই 4টি ক্যাটাগরিতে কেপিআই স্থাপনাগুলোকে ভাগ করা হয়। এর মধ্যে ক্যাটাগরি 1A ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রদান করা হয়। এগুলো হলো বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় ক্যাটাগরির স্থাপনাগুলো হলো চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর, প্রধান বিমানবন্দর সমূহ, পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ফিল্ড, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এবং বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। 27 এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বলেছেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময় কঠোর নিরাপত্তা বলায় থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলেছেন, ক্যাটাগরি 1 ও 2 সবগুলো কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, দেশে হঠাৎ করে যেহেতু জঙ্গি তৎপরতা বাড়েনি এবং এটি আগে থেকেই ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার আমলে যারা এর পৃষ্ঠপোষক ছিল তাদের কি আইনের আওতায় আনা হবে? সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। বর্তমানে বাংলাদেশে নানান ঝামেলার ভেতরে অর্থনৈতিক দুরবস্থা, বিদ্যুতের দুরবস্থা, শাসন ব্যবস্থার দুরবস্থা এবং বেকারত্ব এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি না হওয়া নানান ঝামেলার মধ্যে দিয়ে বাংলাদেশটি যাচ্ছে। এর মধ্যে সংসদ ভবনে যেভাবে খিস্তি ঘেউর আমরা শুনছি এবং যে নাটক আমরা দেখছি, এর ভিতরে একটি নতুন কাহিনী এসে হাজির। সেটি হচ্ছে বিমান বাহিনীর 10 জন সদস্য গায়েব হয়ে গেছে। কোনো ছুটি না নিয়ে, কোনো কিছু না নিয়ে, গুলি বন্দুক যা আছে নিতে পারে, অস্ত্রশস্ত্র, সেগুলো নিয়ে নিখোঁজ হয়ে গেছে। আরও 10 জনকে ক্লোজ করে রাখা হচ্ছে এবং ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়েছে। কি সন্দেহে? জঙ্গি সন্দেহে। তারা হামলা করতে চায় বাংলাদেশের জাতীয় সংসদ, সেনানিবাস, পুলিশ সদর দপ্তর সহ নানান স্থাপনায় তারা হামলা করার পরিকল্পনা করছে। এই রকমের কাহিনী যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পত্রিকায় আসতো বা সরকারের কোনো মন্ত্রী এমপি বলতো, কোনো অভিযান চলতো, তখন আমরা শুনতাম এটি আরেকটি সাজানো নাটক। কি নাটক? জঙ্গি নাটক। এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে আছে আওয়ামী লীগের দীর্ঘদিন থেকে। ঠিক তখন যখন আপনারা শুনছেন যে বাংলাদেশে জঙ্গি আক্রমণের মুখে পড়তে পারে, তখন কিন্তু আপনাদের কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। কেন দেখিনি? কারণ বাংলাদেশে একটা বিশেষ শ্রেণী এন্টি আওয়ামী লীগ এবং এন্টি প্রগতিশীল, এন্টি মুক্তিযুদ্ধ তৈরি করা হয়েছিল। এই তৈরি করার জন্য লম্বা একটা সময়কে ব্যবহার করা হয়েছে। মূর্খ, অশিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে গিয়েছে কিন্তু মাদ্রাসাতে, মানে মধ্যযুগীয় মাদ্রাসার ছাত্রের চাইতেও তাদের চিন্তা, চেতনা, মনন, মানসিকতা আরো খারাপ। তারা একটা সুস্থ সমাজ ব্যবস্থার জন্য যে একটা সঙ্গীত, সেটাও তারা জানে না, তারা নৃত্য সেটা জানে না, তারা সাহিত্য সেটাও জানে না। তারা শুধু যেটা জানে সেটা হলো মৌলবাদ এবং জঙ্গিবাদ। এই জঙ্গিরাই কিন্তু শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য আমেরিকাকে সাথে নিয়ে বাংলাদেশটাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করেছে। এখন বিমান বাহিনীতে যে জঙ্গিরা আস্তানা গেড়েছে, এই জঙ্গিরা কোত্থেকে আসলো? এই জঙ্গিদের উৎস কোথায়? দেখেন, খেয়াল করে
ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসার পর তিনি ঘোষণা দিলেন যে পাকিস্তান থেকে যেই সব জাহাজ আমাদের বন্দরে, চিটাগং বন্দর অথবা পায়রা বন্দরে যেগুলো আসবে, সেগুলোকে কোনো রকমের তল্লাশি করা ছাড়াই তাদেরকে পণ্য খালাসের অনুমতি দেওয়া হবে। অথচ শেখ হাসিনার আমলে, এর আগেও জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সবার আমলেই পাকিস্তানকে শত্রু রাষ্ট্র হিসেবে ক্যাটাগরি করে 2বার পাকিস্তানের জাহাজ তল্লাশি করার পর তারপরে যে পণ্য খালাসের অনুমতি দেওয়া হতো, যার ফলে বাংলাদেশে যারা ক্রেতা ছিল বা পাকিস্তানি যারা জাহাজ চালাতো, তারা বাংলাদেশে সাধারণত খুব বেশি প্রয়োজন না হলে পণ্য নিয়ে আসতো না। ইউনূস এসে সেটা তুলে দিলেন। তারপরে আরো একটা ঘটনা ঘটলো। বাংলাদেশে পাকিস্তানের কোনো নাগরিক ভিজিট করতে আসলেও পাকিস্তানের বাংলাদেশ হাই কমিশনে প্রথমে ভিসার আবেদন করতে হতো, অর্থাৎ অন অ্যারাইভাল কোনো ভিসা সিস্টেম পাকিস্তানের জন্য বাংলাদেশে ছিল না। তো পাকিস্তান যেহেতু তারা জঙ্গি উৎপাদন করে, তালেবানদেরও চারণভূমি সেখানে, এখন তেহরিকে তালেবান পাকিস্তানের একটা নতুন বাহিনী তৈরি হয়েছে, আপনারা জানেন। এই নানান জঙ্গিদের উৎপাদন স্থল হচ্ছে পাকিস্তান, যারা আফগানিস্তানকে শেষ করছে, ভারতের সাথে গত 70 বছর থেকে কারণে অকারণে যুদ্ধ লাগিয়ে রাখছে। লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদের মতো এই সন্ত্রাসী গ্রুপগুলা সারা বিশ্বে টেরোরিস্ট সাপ্লাই দেয়। সেই জঙ্গি টেরোরিস্ট গ্রুপগুলা যেন বাংলাদেশে না আসতে পারে, সেই জন্য এই ভিসা ব্যবস্থাটা খুবই স্ট্রিক্ট ছিল। তাদের ডিএনএ টেস্ট করা ছাড়া বাংলাদেশ কোনো ভিসা তাদেরকে দিত না। ডক্টর ইউনূস আসার পরে তারা বলল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বলতে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক জোনে যারা কাজ করে তারা না, সরকারি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স হইতে শুরু করে সরকার যাকেই তাদের লাল পাসপোর্ট দেবে তারাই বাংলাদেশে বিনা ভিসায় আসতে পারবে। এয়ারপোর্টে আসলে তাদেরকে সিল দেওয়া হবে। এবং আরো করেছিল কি, ব্যবসায়ী সহ গুরুত্বপূর্ণ লোকেরা এয়ারপোর্টে আসলে তাদেরকে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ব্যবস্থা করলো। এর ফলে কি হলো, এই 18 মাসে অসংখ্য জঙ্গি সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, পুলিশে এবং আমাদের বিজিবিতে অথবা বিডিআরে এরা জায়গা করে নিয়েছে। এই এখন এদের যে পরিমাণ লোক এখানে এসছে, তারা থানা যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই সময়ে সেখান থেকে যে অস্ত্র নিয়েছে সেগুলোও কিন্তু তাদের কাছেই মজুদ আছে। এখন দেশকে আসলেই কিন্তু একটি রেড অ্যালার্টের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনার সরকার যখন ছিল, পুলিশ, আর্মি, বিডিআর সবার উপরে তার কিন্তু একটা কন্ট্রোল ছিল। কারণ তিনি পাওয়ারফুল প্রাইম মিনিস্টার ছিলেন, তার অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং ছিল, যার কারণে তিনি এই সব মোকাবেলা করে দেশকে উন্নয়নের ধারায় ধরে রাখতে পেরেছিলেন। সারা পৃথিবীতে বাংলাদেশ ইমার্জিং টাইগার হিসেবে নিজেদের অবস্থানটিকে শক্তিশালী রাখতে পেরেছে। কিন্তু এই তারেক জিয়ার সাথে যারা আছে, এই মৌলবাদী গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী, এই পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, এই গোষ্ঠীরা কিন্তু জন্মগতভাবেই তারা কিন্তু মৌলবাদী, তারা সাম্প্রদায়িক, অর্থাৎ তারা হিন্দুত্ববাদ অথবা খ্রিস্টানিটি, জুইশ, এদের কাউকেই কিন্তু তারা পছন্দ করে না। সাম্প্রতিক আপনারা দেখেছেন অস্ট্রেলিয়াতে 2 মৌলবাদী দালালকে একজনকে বের করে দিয়েছে, আরেকজনের ভিসা বাতিল করেছে। কারণ কি? কারণ হচ্ছে তারা অ্যান্টিসেমিটিক কথাটা হলো যারা জুইশ বিরোধী, অর্থাৎ একটা বিশেষ ধর্মের মানুষকে তারা ঘৃণা করে। তো অ্যান্টিসেমিটিক বললে হবে না, তারা অ্যান্টি হিন্দুও বটে, অ্যান্টি খ্রিস্টানও বটে। আমরা বহুদিন মসজিদ, মাদ্রাসা, মক্তবে তাদের বয়ান শুনেছি এবং তাদের মুনাজাত শুনেছি, আল্লাহ ইহুদি নাসারদের হাত তুমি নাস্তে নাবুদ করে দাও। এই যে বক্তৃতা আমরা শুনেছি, অথচ সেই সব দেশে গিয়ে ডলার কামানোর জন্য, পাউন্ড কামানোর জন্য, সেই সব দেশে গিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে আনার জন্য, সেই সব দেশে গিয়ে নিজেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলার জন্য কিন্তু পাগলা কুত্তা হইয়া থাকেন। তো এই যে মানুষগুলো, এই মানুষগুলোর মূল কথাই হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী তৈরি করতে হবে। এটা মুসলমান ছাড়া অন্য কোনো জাতের মানুষকে এই দেশে থাকতে দেওয়া হবে না, এবং এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। তারা আবার খেলাপাতও বলে।
কেউ বলে হুকুমত, কেউ বলে খেলাফত। শেখ হাসিনার আমলে এই খেলাফতদারি, এই হুকুমদারি, এই হুকুমতদারি, এই ইসলামী শাসনের খেলাফত কায়েমকারী লোকেরা আমরা দেখেছি বাগে মহিষে এক গাঁটে জল খেয়েছে। আপনি জানেন ইব্রাহিম হুজুর বঙ্গবন্ধুকে মহান নেতা বলে কত বক্তব্য দিয়েছেন, আর যখন দিন বদল হলো তিনি বললেন মুক্তিযোদ্ধারা সবচাইতে নিকৃষ্টতম সন্তান, অর্থাৎ 71 প্রজন্ম হচ্ছে নষ্ট প্রজন্ম। এই রকম কথাই এই বাংলার জমিনে বসে রাজাকারের বাচ্চা রাজাকারে বলেছে, আপনারা শুনেছেন। তারপরে আপনারা দেখেন যে আমাদের ওই নোয়াখালীর এক মৌলানা আছে, আমার যে স্থানীয় মাদ্রাসা বাঙ্গড্ডা মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন শিক্ষক আফসারি, রফিকুল্লাহ আফসারি, সে আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ নাকি ইউনুসকে সরাসরি তার কাছে পাঠিয়েছে, আল্লাহ নাকি নিয়ামত হিসেবে ইউনুসকে দিয়েছে, সেই ইউনুস দেশটা বিক্রি করে দিয়ে গেছে। খেয়াল করে দেখেন আমাদের যে মোল্লা শ্রেণী, আমাদের যে ইসলামিক চিন্তা চেতনার যেসব মানুষকে আপনারা অনলাইনে দেখেন, এদের চিন্তা এবং চেতনা, এদের মানসিকতা, ওদের শিক্ষা একদম নিম্নমানের, এবং এরা না বোঝে আন্তর্জাতিকতা, না বোঝে জাতীয়তা। আপনি দেখেন 1971 সালে তাদের কথা ছিল কি? কথা ছিল তারা মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। অথচ দেখেন বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, কোনো কিছুই যে করে না, সবাই মিলে যদি আপনি দেখেন, কেউই বলতে পারবে না বাংলাদেশ পাকিস্তানে গিয়ে একটি ইটিও মেরেছে। বাংলাদেশ বাংলাদেশেই ছিল। বাংলাদেশের উপরে পাকিস্তান থেকে বোমা এনে 26শে মার্চের কালো রাত্রিতে বাংলাদেশকে আক্রান্ত করা হয় এবং বাংলাদেশের মানুষের উপরে আঘাত করা হয়। তখন বাংলাদেশের মানুষ ছিল মজলুম, পাকিস্তান ছিল জালেম। অথচ এই ইসলামের দবজাদারীরা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না। তারা মুনাফিক, তারা মুখে বলে আমরা মজলুমের পক্ষে, অথচ তারা সেদিন জালেমের পক্ষে দাঁড়িয়েছিল। জালেমের পক্ষে দাঁড়িয়ে টিক্কা খান, ইয়াহিয়া খান, জানজুয়া খানদের পক্ষে দাঁড়িয়ে লক্ষ লক্ষ বাঙালিকে হত্যায় নেতৃত্ব দিয়েছে, অসংখ্য মানুষের বাড়িঘর পুড়িয়েছে, 2.5 লক্ষ নারীকে ধর্ষণ করেছে, এবং এই জাতির সূর্য সন্তানদেরকে কুলাঙ্গার হিসেবে তারা দিনের পর দিন কথা বলে গেছে। সেই তাদেরই পায়তারায়, তাদেরই সহযোগিতায় আজ বাংলাদেশে আবার জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এই জঙ্গিবাদ, এই মৌলবাদ, এই সন্ত্রাসবাদ, পাকিস্তান থেকে আমদানি করা এই জঙ্গিবাদ এই বাংলাদেশকে অস্থিতিশীল করবে এবং বাংলাদেশের অর্থনীতিকে একটা দুর্ভিক্ষ কবলিত দেশের কাছাকাছি নিয়ে যাবে। আসুন আমরা এই দুর্বৃত্তদের রুখে দাঁড়াই। আমরা এই সমাজ ব্যবস্থায় অসাম্প্রদায়িক চেতনার মানুষগুলো আবার ঐক্যবদ্ধ হই। এই সমাজ ব্যবস্থায় যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে পুনঃস্থাপন করি এবং মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, বৈষয়িক চেতনা এবং গ্লোবাল কনসেপ্টকে বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতিস্থাপন করে আধুনিক মানের নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে গড়ে তোলে এই মৌলবাদী দর্শনকে পরাজিত করি। তা না হলে আমার, আপনার, সকলের সন্তান, আগামীর ভবিষ্যৎ খুব অন্ধকার। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।